প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আমি আজ ক্লাস নেব অনার্স ফার্স্ট ইয়ার যারা নিউ ভর্তি হয়েছ তাদের। তা আমরা অফলাইন ক্লাসে তোমাদের সাথে পরিচিত হব। তা আমি আমার নিজের পরিচয়টা দিয়েছি, আমি আরেকটু পরিচয় দেই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলজিতে অনার্স কমপ্লিট করেছি এবং জুলজিতে মাস্টার্স কমপ্লিট করেছি। তা আমরা আজকের ক্লাসটি হবে মূলত পরিচিতি পর্বটাই, এবং আমাদের পড়া সিলেবাস নিয়ে হয়তো আমরা আলোচনা করব। তা আমি পড়াবো ইন্ট্রোডাকশন টু জুলজি। তা আমরা ইন্ট্রোডাকশন টু জুলজি কয়েকজন স্যার বা ম্যাডামে ক্লাস নেবে। তা তোমরা জানো যে আমাদের চেয়ারম্যান স্যার যিনি মিহির রঞ্জন দে, উনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন স্যারদের ম্যাডামদের। আমাদের বিভাগীয় চেয়ারম্যানের নাম মিহির রঞ্জন দে। আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, আসাদুজ্জামান, কমল কুমার দাস, তারপরে রাষ্ট্রবিজ্ঞানে আছে স্বপ্না ম্যাডাম, আলমগীর সিদ্দিকী, জুলজিতে আকলিমা ম্যাডাম, তারপরে নাহিদা পারভিন, আরও অনেকেই তোমাদের ক্লাস নেবে, সুফলা ম্যাডাম, হ্যাপি ম্যাডাম। তা আমরা প্রত্যেকে ক্লাসে পরিচিত হব এবং কে কোন বিষয়ে পড়ব বা পড়াবো সেগুলো আমরা জানিয়ে দেব। তা আমার কোর্স থাকবে, প্রথম যে কোর্সটা জুলজিতে ইন্ট্রোডাকশন টু জুলজি, সেই ইন্ট্রোডাকশন টু জুলজির উপর আমি তোমাদেরকে পড়াবো। তা এই কোর্সটি মূলত তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে অনেকটাই পড়ে আসছো, তো সেই বিষয়গুলো আমাদের এখানে কাজে লাগবে। তা ইন্ট্রোডাকশন টু জুলজি এমন একটি বিষয় যে জুলজির বেসিক জিনিসটাই এখান থেকে আমরা শিখব, এবং এগুলো অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অনার্স ফোর্থ ইয়ার এবং মাস্টার্সেও কাজে লাগবে। তাই ইন্ট্রোডাকশন টু জুলজির উপরে আমাদের যে প্রথম যে সিলেবাসটি আছে সেটা হলো মূলত ভূমিকা, ইন্ট্রোডাকশন। তা সেখানে যে প্রাণীবিজ্ঞানের সংজ্ঞা, তা প্রাণীবিজ্ঞানের সংজ্ঞা আমরা জানি, বা জুলজির সংজ্ঞা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। তা জুলজির ব্রাঞ্চগুলো আমরা জানি, তবে কিছু কিছু সহজ বিষয় হলে এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। যেমন হলো প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তারপরে জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল, উদ্ভিদবিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। অনেক সময় দেখা যায় এই বিষয়গুলি আমাদের জানা, কিন্তু তারপরেও যদি আমরা এটা মনে না রাখি তাহলে হুট করে কেউ জিজ্ঞাসা করলে আমরা এই বিষয়গুলি বলতে পারি না। তা প্রাণীবিজ্ঞানে অবদান রেখেছে যে বিজ্ঞানীদের পরিচিতি, অনেকগুলো বিজ্ঞানীর নাম আমরা জানব। যে প্রথমে আমরা অ্যারিস্টটল সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক, প্রাণীবিজ্ঞানের জনক। তারপরে থিওফ্রাস্টাস, স্যার ক্যারোলাস লিনিয়াস, ওয়াটসন অ্যান্ড ক্রিক, যে বিজ্ঞানীদের নামগুলি আছে সেগুলোও আমরা শিখব স্টেপ বাই স্টেপ। তা আমাদের প্রথম যে চ্যাপ্টারটি সেটা যেমন ধরো জুলজির যে ব্রাঞ্চগুলো আছে, যেমন স্পেশাল ব্রাঞ্চ আছে, তারপরে পিওর জুলজি আছে, অ্যাপ্লাইড জুলজি আছে। তা আমরা সেই ব্রাঞ্চগুলো এখন মূলত কিছুটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা ইন্ট্রোডাকশন টু জুলজির মূলত কিছুটা সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। ইন্ট্রোডাকশন টু জুলজির প্রথমে আমরা ধারণা শিখব, তারপরে সাবডিভিশন অফ জুলজি, অ্যাপ্লিকেশন অফ জুলজি, রিলেশনস অফ অ্যানিমেলস টু হিউম্যান, তারপর আমরা অরিজিন অফ লাইফ অর্থাৎ জীবনের উৎপত্তি সম্পর্কিত যে সিলেবাসটি আছে সেটা আমরা শিখব। ফাউন্ডেশন অফ অ্যানিমেল লাইফ, তো সেখানে বেশ কিছু টপিকস আছে সিলেবাসের অংশ, সেটা আমরা শিখব। সেল অ্যান্ড টিস্যু,
সেল অ্যান্ড টিস্যু নিয়ে যে সিলেবাসটি আছে সেটা আমরা জানব। তা তোমরা জানো যে তোমাদের এই জুলজিতে প্রায় 3300 নম্বরের উপর অনার্স কমপ্লিট করতে হবে, 3300 নম্বরের উপর পরীক্ষা হবে। তার ভিতর ফার্স্ট ইয়ারে হবে প্রায় 700-র মতন। তো এই সিলেবাসগুলি প্রথমে আমরা জানাই দেব। তা প্রথমে জুলজি ইন্ট্রোডাকশন টু জুলজি পড়ার আগে আমরা দুটো বইয়ের নাম যদি আলোচনা করি, যেমন ইন্ট্রোডাকশন টু জুলজি বইগুলো যে লেখছে যে প্রফেসর মোহাম্মদ বদিউজ্জামান, এর সাথে আরও 2-3 জনের নাম আছে, এস.এম. রফিকুল ইসলাম, তারপরে প্রফেসর মুস্তফা দুলাল স্যার আরেকটি বই আছে, এ.কে.এম. আওরঙ্গজেব, ওনার বইগুলো আছে। তা জুলজির উপর অনেকগুলো বই আছে। তা কতগুলো বই আমরা বললাম, এই বইগুলো তোমরা কিনে নেবে। আমাদের পূর্ণাঙ্গ ক্লাস মূলত শুরু হবে যখন আমাদের কলেজটি খুলে যাবে। বিশেষ করে এখন কলেজ খোলা হলেও শুধু ইন্টারমিডিয়েটের ক্লাস হয়, আর হয়তো আগামী মাসে তোমাদের অফলাইনে ক্লাস আমরা শুরু করতে পারবো বলে আশা করছি। তা ইন্ট্রোডাকশন টু জুলজির উপর যেমন সেল এবং টিস্যু নিয়েও তোমাদের সিলেবাসে আছে। তারপরে প্রথমেই তোমরা সিলেবাসটি এটা কালেকশন করবে। তোমরা যদি নেটে সার্চ দাও তাহলে দেখবে যে ফার্স্ট ইয়ারে যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি তোমরা পাবে। আর কষ্ট করে যদি ডিপার্টমেন্টে তোমরা কোনো সময় আসো কলেজে, তাহলে আমরা এই সিলেবাসটি তোমাদেরকে দিয়ে দিতে পারবো, কারণ সিলেবাস আমাদের ডিপার্টমেন্টেও আছে। তোমরা তখন পূর্ণাঙ্গ সিলেবাসটি নিতে পারবে। তা এই ইন্ট্রোডাকশন টু জুলজির উপরে তোমাদের 4 ক্রেডিটের মূলত হবে। এখানে 4 ঘন্টার পরীক্ষা হবে, ফুল নাম্বার হচ্ছে 100। তা তোমরা হয়তো ইতিপূর্বে দেখেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু নিয়ম চেঞ্জ করেছে। সেখানে গত ইস্যুতে ছিল 80 নম্বরের পরীক্ষা হতো, 20 নম্বর হতো ইনকোর্স। তা এবছর কোনো ইনকোর্স পরীক্ষা তোমাদের ইয়ার থেকে আর কোনো ইনকোর্স থাকবে না, এবং পুরো 100 নম্বরের পরীক্ষা হবে। এবং 100 নম্বরের বন্টনটা হয়তো বা আমরা কিছুদিনের ভিতরেই তোমাদেরকে জানাই দিতে পারবো, অথবা নিউ সিলেবাসটা যখন আমরা দেখব তখন এটা আমরা জানব। তা 4 ক্রেডিটের উপর আমাদের প্রায় 60টি ক্লাস নিতে হবে, 60টি ক্লাস নিতে হবে। আর ইন্ট্রোডাকশন টু জুলজি কোড নাম্বার হচ্ছে 21-3101, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের একটি কোড নাম্বার থাকবে। তা আমরা ইন্ট্রোডাকশন টু জুলজির উপর আজকে আমরা সেল নিয়ে কিছু আলোচনা করি, অর্থাৎ কোষের উপর কিছু আলোচনা করব। তা কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যকরী একক হলো কোষ। এই কোষের সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানে বিভিন্নভাবে দিয়েছে। তো জীবনের ধারাবাহিকতার মূল কাণ্ডারি হচ্ছে কোষ। তা লোয়ান সিকেভিস 1963 সালে একটি সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞাটি হচ্ছে যে অন্য কোনো জৈব বস্তুবিহীন আধারে নিজের অনুরূপ জীব সৃষ্টির ক্ষমতা সম্পন্ন অর্ধবেদ্য পর্দায় আবৃত জৈবনিক কার্যে লিপ্ত এককে বলা হয় কোষ। তোমাদের ইন্ট্রোডাকশন টু জুলজি এমনভাবে সিলেবাসটি করা হয়েছে যেমন এই বিশেষ করে এই কোর্সটা যদি বেশি বেশি পড়া যায়, 3rd ইয়ার 4th ইয়ার বা অন্যান্য ইয়ার অনেকটাই সহজ হয়ে যায়। কারণ এখানে মানে পুরা সিলেবাসেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই ইন্ট্রোডাকশন টু জুলজি। এখানে সিলেবাসের আরেকটি পার্ট আছে, যেমন ইন্টারমিডিয়েট তোমরা পড়ে আসছো, যেমন ধরো সিমেট্রি অর্থাৎ প্রতিসাম্যতা। তো আজকে আমরা হয়তোবা চ্যাপ্টারের বা সিলেবাসের বিভিন্ন কিছু জায়গার থেকে আমরা আলোচনা করব। আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে এই সিলেবাসগুলো কমপ্লিট করব। অর্থাৎ প্রতিসাম্যতা হচ্ছে প্রাণীদেহের সুষম বন্টন, অর্থাৎ প্রাণীদেহের সুষম বন্টনকে বলা হয় প্রতিসাম্যতা। তা তোমরা প্রথমেই সিলেবাসটা দেখে ভয় পাবে না, কারণ হলো এই সিলেবাসগুলো অতি সংক্ষিপ্ত। আমরা যখন ক্লাসে আলোচনা করব পরবর্তীতে দেখবা যে তোমাদের কাছে এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। যেমন প্রতিসাম্যতা একটা টপিকস, যেটা কিছুই ইন্টারমিডিয়েট পড়ে আসছো, প্রাণীদের সুষম বন্টনই হচ্ছে প্রতিসাম্যতা। এই প্রতিসাম্যতা কয়েক প্রকার আছে, যেমন অরীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বি-অরীয় প্রতিসম, পঞ্চ-অরীয় প্রতিসম। এগুলো ইন্টারমিডিয়েট পড়ে আসছো, আমরা এগুলো পড়াবো। আরেকটি সিলেবাসের অংশ হচ্ছে সিলম। তা সিলম তোমরা পড়েছো
যে দেহপ্রাচীর আর পৌষ্টিক নালের মাঝে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটিকে বলা হয় সিলোম। তা সিলোম আবার কয়েক প্রকার আছে, অ্যাসিলোমেট, সিডোসিলোমেট, প্রকৃত সিলোমেট। তো এইগুলো আমরা পড়ব এবং 24 সাইজে আমরা এই জিনিসগুলো তোমাদেরকে শিখাই দেব। তারপরে আমরা আরও কিছু জিনিস, যেমন ধরো পোলারিটি অফ দ্য বডি, অর্থাৎ প্রান্তিকতা। তা দেহের, আমরা যে কোনো প্রান্তিকতা, দেহের উপরের অংশকে বলা হয় এন্টেরিয়র সাইড, পিছনের অংশকে বলা হয় পোস্টেরিয়র সাইড, ডরসাল সাইড পিঠের অংশ, সামনের অংশটিকে বলা হয় ভেন্ট্রাল সাইড। এইভাবে আমরা এই জিনিসগুলো শিখব। তারপরে ক্লিভেজ তোমাদের সিলেবাসে আছে। ক্লিভেজ হচ্ছে যে জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। তো দেখো, ইন্ট্রোডাকশন টু জুলজির যে সিলেবাসটি অনেকটাই সহজ এবং সরল। আবার সেলের উপরে যে সিলেবাসটি আমরা পড়ব, যেমন সেলের সংজ্ঞা ইতিপূর্বে আমরা বলেছি। তা সেলের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে সেল দুই প্রকার, একটা হলো প্রোক্যারিওটিক সেল আর একটি হচ্ছে ইউক্যারিওটিক সেল। দেখো, এই জিনিসটাও সহজ। তারপরে আমরা যখন পড়ব সাবডিভিশন অফ জুলজি, অর্থাৎ জুলজির যে ব্রাঞ্চ, তা জুলজির ব্রাঞ্চগুলো প্রথমে দুটো ভাগে ভাগ করা যায়। যেমন ধরো পিওর জুলজি, অ্যাপ্লাইড জুলজি। পিওর জুলজি যেমন সাইটোলজি, যেটা আমরা আলোচনা মূলত করছি, সাইটোলজি অর্থাৎ কোষ নিয়ে যে বিদ্যায় পড়াশোনা করা হয় সেই বিদ্যার নামই হচ্ছে সাইটোলজি, যেটা তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো। তারপরে হলো ইকোলজি, অর্থাৎ বাসস্থান নিয়ে যে বিদ্যায় পড়াশোনা করা হবে, জীবের বাসস্থান নিয়ে যে বিদ্যায় পড়াশোনা করা হবে সেটাই হচ্ছে ইকোলজি। তারপরে হলো মরফোলজি, অর্থাৎ প্রাণীর দেহের গঠন, সেই গঠনটা আভ্যন্তরীণ হতে পারে অথবা এক্সটার্নাল হতে পারে। এই সমস্ত গঠন নিয়ে যে বিদ্যায় পড়াশোনা করা হয় সেই বিদ্যার নাম হলো মরফোলজি। তারপর আসো এমব্রায়োলজি হচ্ছে যে ভ্রূণবিদ্যা, অর্থাৎ ভ্রূণ নিয়ে যে বিদ্যায় পড়াশোনা করা হয় সেই বিদ্যার নাম হলো ভ্রূণবিদ্যা। তাহলে দেখো যে সিলেবাসটি আসলে বেশ ইজিই বলা যায়। তারপরে প্রাণীবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে প্রাণীবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আমাদের অনেকটাই ইন্টারমিডিয়েটে পড়া থাকে। যে মানুষ নিজেও তো একটা প্রাণী, সে নিজের সম্পর্কে জানার জন্য আমাদের প্রাণীবিজ্ঞান পড়ার দরকার আছে, বা প্রাণীবিজ্ঞান পাঠ আমাদেরকে জানতে হবে। তারপরে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী সম্পর্কে জানার জন্য আমাদের প্রাণীবিজ্ঞানে জ্ঞান থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো প্রাণীবিজ্ঞান পাঠের গুরুত্ব দেখো আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করলাম। যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা প্রাণীবিজ্ঞান পাঠের গুরুত্ব, তারপরে অস্তিত্ব রক্ষার জন্য, জীবের অস্তিত্ব রক্ষার জন্য এই প্রাণীবিজ্ঞান পাঠের জানার দরকার আছে। তো এইভাবে আমরা বেশ কয়েকটি পয়েন্টে এই প্রাণীবিজ্ঞান পাঠের গুরুত্বটা আলোচনা করতে পারি, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। তারপর আমরা ব্রাঞ্চের কথা বলেছি, যেমন ধরো পিওর জুলজি, অ্যাপ্লাইড জুলজি, স্পেশাল জুলজি। তো স্পেশাল জুলজি তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, তো আমরা স্পেশাল জুলজি নিয়ে কয়েকটি কথা বলবো। তো আমাদের এই আলোচনাটাই মূলত আজকে প্রাথমিক আলোচনা, অতি সংক্ষিপ্ত আলোচনা। আমরা এগুলো একটু ডিটেলস আকারে হয়তো বা সামনে আলোচনা করব। তা স্পেশাল জুলজি এরকম হতে পারে, যেমন ধরো পাখি নিয়ে যে বিদ্যায় পড়াশোনা করা হয় সেই বিজ্ঞানের নাম হলো পাখি বিজ্ঞান, অর্নিথোলজি। তারপরে সরীসৃপ বিজ্ঞান, অর্থাৎ প্রাণীবিজ্ঞানের যে শাখায় সরীসৃপ প্রাণী সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় সরীসৃপ বিজ্ঞান। তারপরে স্তন্যপায়ী বিজ্ঞান, প্রাণীবিজ্ঞানের যে শাখায় স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় স্তন্যপায়ী বিজ্ঞান। প্রোটোজুলজি, অর্থাৎ প্রোটোজোয়া পর্বের প্রাণী নিয়ে যে বিদ্যায় পড়াশোনা করা হয় সেই বিদ্যার নাম হচ্ছে প্রোটোজুলজি। তো দেখো আমরা ব্রাঞ্চগুলোর নাম বলছি, মোটেই কঠিন জিনিস নয় এগুলো প্রথম দিকেই। তো প্রাণীবিজ্ঞান পাঠের অর্থাৎ ইন্ট্রোডাকশন টু জুলজিতে ইন্টারমিডিয়েটে যে পড়াটা তোমরা পড়ে আসছো সেই পড়ার উপরে প্রায় অর্ধেকের বেশি প্রশ্ন সেট হয়ে যায়। অনেকে এগুলো কঠিন সহজ ভেবে হয়তো বা ফেলে রাখে, দেখা যায় পরীক্ষায় ওই বিষয়টি সাধারণত চলে আসে। তা আমরা স্পেশাল জুলজিটা বেশ কয়েকটি ব্রাঞ্চ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যদি বিশেষ করে ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করি, ফলিত জীববিজ্ঞান হচ্ছে বিশেষ করে মৎস্য বিজ্ঞান, মৎস্য চাষ অর্থাৎ ফিশারিজ, যেটা ফিশারিজ অর্থাৎ মাছ নিয়ে
যে শাখায় পড়াশোনা করা হবে, বিশেষ করে বাণিজ্যিকভাবে মাছের উৎপাদন, বৈজ্ঞানিক উভয়ে মাছ চাষ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ইত্যাদি বিষয় নিয়ে যে বিদ্যায় পড়াশোনা করা হয় সেই বিদ্যার নাম হলো ফিশারিজ। মৌমাছি অর্থাৎ এপিকালচার, প্রাণীবিজ্ঞানের যে শাখায় মৌমাছি পালন, মধু সংগ্রহ, বাজারজাতকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটার নাম হলো যে মৌমাছি অর্থাৎ এপিকালচার বা মৌমাছি পালন বিদ্যা। চিংড়ি চাষ, বিজ্ঞানসম্মত উপায়ে চিংড়ির উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ, সংরক্ষণ ইত্যাদি যে বিষয় যে শাখা আলোচনা করা হয় সেই শাখার নামই হচ্ছে চিংড়ি চাষ বিজ্ঞান। এছাড়া বন্যপ্রাণী নিয়ে যে জীববিজ্ঞানের যে শাখা পড়াশোনা করা হয় সেটাকে বলা হচ্ছে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ বিজ্ঞান আর কি, বন্যপ্রাণী বিজ্ঞান। বায়োটেকনোলজি অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় যে অণুজীব, উদ্ভিদ প্রাণী ব্যবহার করে সেগুলোকে মানব কল্যাণে কীভাবে ব্যবহার করা যায় এই সমস্ত বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটার নাম হলো বায়োটেকনোলজি অর্থাৎ জৈব প্রযুক্তি বিজ্ঞান। তো আমরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করলাম। তোমাদের সিলেবাসে দেখা যায় যে ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল, এখানে তোমাদের কিছু সিলেবাস আছে, সেখানে হলো শ্রেণীবিন্যাসের মূল বিষয়গুলো আছে, তো যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলা। যেমন সেখানে শ্রেণীবিন্যাসের জন্য কেসার, ক্যারোলাস, লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসের জন্য। তারপর দ্বিপদ নামকরণ পড়ছো। দ্বিপদ নামকরণ অর্থাৎ দুটি পদ দ্বারা জীবের নামকরণ পদ্ধতি, দ্বিপদ নামকরণ। সেই দুটি পদ হলো একটি জেনাস আর একটি স্পেসিস অর্থাৎ গণ এবং প্রজাতি। তারপর দ্বিপদ নামকরণের নিয়মাবলী পড়েছ। তা সার্ক্যাউলাস লিনিয়াসের যে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলি আছে, যেমন কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, তো এই বিষয়গুলো আমাদের সিলেবাসেরই অংশ। তারপরে দেখো বায়োডাইভার্সিটি, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। বায়োডাইভার্সিটি অর্থাৎ বায়োডাইভার্সিটি অনেকগুলি সংজ্ঞা আমাদের হয়তো জানা আছে, যেমন বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ লাইফ। 1992 সালে রিও ডি জেনেরিওতে বায়োডাইভার্সিটি নিয়ে যে সম্মেলন হয় সেখানেও বায়োডাইভার্সিটির সংজ্ঞা দিয়েছে যে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ কোনো নির্দিষ্ট অঞ্চলের অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে বলা হয় বায়োডাইভার্সিটি। তা বায়োডাইভার্সিটি টাইপসের ভিতর দেখা যায় যে প্রকারভেদটা যেটা বললাম সংজ্ঞার ভিতর, অন্তঃপ্রজাতি মানে একই প্রজাতির মাঝে যে বৈচিত্র্য তৈরি হয় সেটাই হলো অন্তঃপ্রজাতি। আন্তঃপ্রজাতি অর্থাৎ অন্য প্রজাতির সাথে যে বৈচিত্র্যগুলো তৈরি হয় সেটা হলো আন্তঃপ্রজাতি। এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য অর্থাৎ পরিবেশগত কারণেও দেখা যায় জীবের মাঝে বৈচিত্র্য তৈরি হয়ে যায়, যার কারণে দেখা যায় যে এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের মানে অনেকটাই চেহারা, আচার আচরণ, চুলের গঠন ইত্যাদি ক্ষেত্রে আলাদা হয়ে যায়। তারপরে আমরা পপুলেশন পর্ব। পপুলেশন হলো যে কোনো নির্দিষ্ট অঞ্চলের একই প্রজাতি, একই সময়ের একদল জীবগোষ্ঠী হলো সেই অঞ্চলের পপুলেশন। পপুলেশনের সমষ্টি হচ্ছে কমিউনিটি আমরা পড়ব। তারপরে কমিউনিটির সমন্বয় হচ্ছে বায়োম। যে বায়োম যেমন তোমাদের একটা সিলেবাসে থার্ড ইয়ারে আবার বিস্তারিত পড়তে হবে, ফার্স্ট ইয়ারে হয়তোবা সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব। তা ফার্স্ট ইয়ারে বায়োম হচ্ছে যে জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক এককে বলা হয় বায়োম। তো বায়োমের প্রকারভেদ আছে যেগুলো থার্ড ইয়ারে বিস্তারিত পড়া হয়, ফার্স্ট ইয়ারে শুধু সংজ্ঞা বা কয়েকটি নাম আমরা এগুলো শিখব। তোমাদের সিলেবাসে আরেকটি অংশ আছে টিস্যু। তা টিস্যু অর্থাৎ টিস্যুর সংজ্ঞা আমরা শিখব। আমরা যখন সেলের সংজ্ঞা শিখছি অর্থাৎ সেলের সমষ্টি হচ্ছে টিস্যু, আর এখানে যে টিস্যু নিয়ে আমরা আলোচনা করব সেটি মূলত হলো অ্যানিম্যাল টিস্যু। আকৃতি, উৎপত্তি স্থান এবং কার্যপ্রণালী এক, এই কোষ সমষ্টিকে বলা হয় টিস্যু। আকৃতি, উৎপত্তি স্থান এবং কার্যপ্রণালী এক, এই কোষ সমষ্টিকে বলা হয় টিস্যু। এই টিস্যু আবার চার প্রকার, বিশেষ করে আবরণী কলা, যোজক কলা, পেশি কলা, স্নায়ু কলা। তো এই কলাগুলো আমাদের পড়তে হবে। আবরণী কলা
এটা মূলত খুব একটা তোমাদের ইন্টারমিডিয়েটেও নাই এবং অনার্স ফার্স্ট ইয়ারও নাই, এটা হয়তো বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে মূলত সিলেবাসের অংশ পড়তে হয়। এখানে যোজক কলাটাই তোমাদের বইতে বেশি করে লেখা আছে যে যোজক কলার সংজ্ঞা দাও। যোজক কলার ইংরেজি শব্দ হচ্ছে কানেকটিভ টিস্যু, অর্থাৎ যে কলা একই অঙ্গের বিভিন্ন অংশকে একত্রে যোগ করে, অর্থাৎ বিভিন্ন অঙ্গকে একত্রে যোগ করাটাই হচ্ছে যোজক কলা। তো এই যোজক কলা আবার কয়েক প্রকার হতে পারে, যেমন কঙ্কাল যোজক কলা, তরল যোজক কলা। তারপরে কঙ্কাল যোজক কলা আবার দুই ধরনের আছে, একটা হলো অস্থি আর একটা তরুণাস্থি। আর তরল যোজক কলা যেটা রক্ত, যেমন রক্ত এক ধরনের তরল যোজক কলা, যেমন রক্তের দুইটা পার্ট আছে, রক্তরস এবং রক্তকণিকা। তা রক্তরস যেমন ধরো 55 থেকে 60% হচ্ছে রক্তরস, আর রক্তকণিকা হচ্ছে 40 থেকে 45%। তো আমরা কণিকাগুলো আবার আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই বিষয়গুলো আমরা পড়ব যখন তোমাদের এই সিলেবাসটা আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। আজকে আমরা সিলেবাসটারই সংক্ষিপ্ত রূপ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, যে বিষয়গুলো যে সহজ, এই বিষয়গুলোই তোমাদের আমরা বোঝাতে চাচ্ছি। যে শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন আসছো, তোমাদের ভর্তির বিষয়টা একটু আলোচনা করি। তোমরা এখন হয়তো বা কিছু অংশ ভর্তি হয়েছে, এরপরে হয়তো দ্বিতীয় মেরিট লিস্ট এবং তৃতীয় চতুর্থ এইভাবে কয়েকটি মেরিট লিস্টে তোমাদের ভর্তিটা কমপ্লিট হবে। তো এখন আমরা হয়তো বা তোমাদের পর্যাপ্ত ক্লাস দেওয়া হয়নি, যে আমাদের চেয়ারম্যান স্যার ব্যাখ্যা করেছে, আমরা হয়তো বা সংক্ষিপ্ত আকারেই তোমাদের ক্লাসগুলো দিয়েছি। যদি আগামী মাসে কলেজটি খুলে যায়, হয়তো বা আমাদের এক সপ্তাহে 2-3টে করে ক্লাস থাকবে। তবে আমরা অনলাইনে তোমাদের অল্প কয়েকটি ক্লাস নেব এবং তারপরে পর্যাপ্ত ক্লাস আমরা অফলাইনে নেব। তখন আমরা একে অপরের নাম ধরে ডাকবো এবং পড়াগুলো কে কতটুকু করেছে তখন আমরা বুঝতে পারবো। তবে এখন তোমরা বই কালেকশন করবে এবং প্রথম অবস্থায় স্যাররা বা ম্যাডামরা যে ক্লাসগুলো নিচ্ছে সেগুলো ফলো করবে। তা আমি প্রথম ক্লাসেই তোমাদের হয়তো বা পড়িয়ে ফেলছি। এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু জুলজি যে সহজ, সেই বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করেছি। যে এইটা পড়াটা যে ইন্টারমিডিয়েটের লেভেল অনেকটাই, সেটাও আমি বোঝাইতে চেয়েছি। তা আমরা সিলেবাসের আর একটু বাকি আছে, এগুলো নিয়েও একটু আলোচনা করি। এই টপিকসগুলো আমরা হয়তো একদিন একটি বা দুটি করে টপিকস নিয়ে আলোচনা করব। মূলত আমাদের এই ইন্ট্রোডাকশন টু জুলজির উপর আমাদের সিলেবাসের উপরেই লেখা আছে, এবং প্রত্যেক 100 নম্বরের যদি কোর্স হয় সেখানে 60টি ক্লাস নিতে হবে। তো বুঝতে পারছো যে পুরো সিলেবাসের উপর 60টি ক্লাস হয়তো কম নয়, তবু আমাদের এই 60টি বা 50টির উপরে হয়তো বা ক্লাস হবে। তখন আমরা একটা টপিকস হয়তো বা 1-2 দিন করে আমরা এগুলো পড়াই ফেলব। তো সিলেবাসের আরেকটি অংশ হচ্ছে যে কালেকশন, স্যাম্পলিং, ট্রান্সপোর্টেশন, প্রিজারভেশন, আইডেন্টিফিকেশন এবং ট্যাগিং। দেখে মনে হচ্ছে যে হয়তো বা নামগুলো কত কঠিন, আসলে মোটেই কঠিন নয়। কালেকশন অর্থাৎ প্রাণীগুলো কিভাবে কালেকশন করা যায়। যে ইনসেক্ট জাতীয় প্রাণী যদি হয় তবে নেট দ্বারা কালেকশন করা যায়। যদি আমরা জলের ভিতর কোনো প্রাণীকে কালেকশন করে ডুবো জাল টেনে করতে হয়। তো তোমরা দেখেছো যে জেলেরা অনেক সময় জাল দিয়ে মাছ ধরে, এটা কিন্তু দেখা যায় প্রাণী কালেকশনের একটা অংশ। তো এইভাবে 8-10টা পয়েন্টে আমরা কালেকশনটা পড়ব। স্যাম্পলিং, কালেকশন, প্রিজারভেশন। কালেকশনের পরে আসে প্রিজারভেশন অর্থাৎ সংরক্ষণ। শুধু প্রাণী কালেকশন করলে শেষ হয়ে যায় না, এগুলোকে সংরক্ষণ করতে হয়। এই সংরক্ষণ করার জন্যে কিছু হয়তো বা অ্যালকোহলে সংরক্ষণ করা যায়। শুকনো প্রাণীগুলো যদি হয়, বিশেষ করে ইনসেক্ট যদি প্রাণী হয়, সেগুলো হয়তো পিন দ্বারা কোনো কিছুর সাথে আটকে রেখে সংরক্ষণ করা যায়। তো এইভাবে আমরা সংরক্ষণের বেশ কয়েকটি পয়েন্টে আমরা পড়ব। আইডেন্টিফিকেশন, শুধু সংরক্ষণ করলেই হয় না, যে প্রাণীটা আমি সংরক্ষণ করলাম তার আইডেন্টিফিকেশন অর্থাৎ শনাক্তকরণ কিভাবে করা লাগবে সেটা আমরা শিখব। শনাক্তকরণ, ট্যাগিং,
এবং ট্রান্সপোর্টেশন পরিবহন কিভাবে করা যায় এটা। তবে আমরা যখন এই প্রত্যেকটা টপিকস আলাদা আলাদা তোমাদেরকে পড়াবো দেখবা তখন সহজই মনে হবে। সিলেবাসের আরেকটি পার্ট আছে, যেমন ধরো মাইক্রোস্কোপ সম্পর্কে জানা, তারপরে আমরা ডাক্তারের কাছে গেলে ব্লাড প্রেশার মাপতে হয়, তো সেখানে ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি? স্পিগো ম্যানোমিটার। তার মানে দেখা যাচ্ছে যে তোমাদের স্পিগো ম্যানোমিটার এটা একটা সিলেবাসের অংশ। তারপর মাইক্রোস্কোপ আবার কয়েক প্রকার আছে, সরল আছে, সাধারণ আছে এবং যৌগিক। ইলেকট্রনিক মাইক্রোস্কোপ এটা তোমাদের সিলেবাসে আছে এবং বইতে এটা ক্লিয়ার করা আছে। তারপরে মাইক্রোটম মেশিন, যেটা হলো থার্ড ইয়ারে এই মাইক্রোটমি মেশিনের সাহায্যে তোমাদের প্র্যাকটিক্যালটা করা হয়। এই মাইক্রোটমি মেশিন কী জিনিস সেটা এই ইন্ট্রোডাকশন টু জুলজির একটা সিলেবাসের অংশ, এবং আমরা ফার্স্ট ইয়ারে এটা শিখে নেব যে মাইক্রোটমি মেশিন কী। তারপরে ক্যামেরা লুসিডা, এই ক্যামেরা লুসিডা জিনিসটা কি? যার সাহায্যে দেখা যায় যে ছবি অঙ্কন করা যায়, সে বিষয়গুলো আমরা ফার্স্ট ইয়ারে ধারণা নেব এবং এইগুলো হয়তো বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা অন্যান্য ইয়ারে যায় দেখবা যেগুলো ডিটেলস আকারে আমরা পড়ব। তো আমি এক কথা বলতে পারি, যারা ইন্ট্রোডাকশন টু জুলজি বেশি বেশি চর্চা করবে তাদের বেসিকটা তত বেশি ভালো হবে। তো আমি ইন্ট্রোডাকশন টু জুলজি আলোচনা করলেও হয়তো আর একদিন দেখবো অন্যান্য ম্যাডামরা ওই আরেকটি হয়তো বা বিশেষ করে অ্যানিম্যাল ডাইভার্সিটি 1 এটা নিয়েও আলোচনা করবে, তখনও মনে হবে যে ওই বিষয়টি ইন্ট্রোডাকশন টু জুলজির মতোই অনেকটাই সহজ। আর জুলজির অরিজিনাল যে পড়াগুলো ব্রাঞ্চগুলো সেগুলো থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারেই মূলত সিলেবাসে আছে। তো সিলেবাসের আরেকটু পার্ট আমরা না বললেই নয়, বিশেষ করে সাইটোলজিতে বিশেষ করে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এই বিষয়গুলো তোমরা হয়তো বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। আমরা টিস্যুর কথা বলেছি। তারপরে হলো ইকোলজি, যেটা হয়তো বা থার্ড ইয়ারে আমি নিজেই পড়াবো ইকোলজি। সেই ইকোলজি সম্পর্কে আমরা এখানে জানার চেষ্টা করব যে ওয়াইকস এবং লগস দুটো শব্দ সমন্বয়ে ইকোলজি শব্দটির উৎপত্তি, ইকোলজির ইকোলজি কার্যকারী একক হলো ইকোসিস্টেম। তা আমরা ইকোসিস্টেম কি, ইকোসিস্টেমের উপাদানগুলো পড়ব। যেমন ইন্টারমিডিয়েট তোমরা পড়েছো, ইকোসিস্টেমের উপাদান হলো 2টি, বায়োটিক, অ্যাবায়োটিক। তো এই জিনিসগুলো আমাদের পড়া লাগবে। তারপর ক্লিভেজ আমরা বলেছি। আমাদের সিলেবাস মূলত একদম সহজ, মেটামেরিজম, এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। তারপর আমরা সার্কাইলাস লিনিয়াস বলছি। আবার আরেকটি বিষয় আছে যে নাম্বার অফ কিংডম ক্লাসিফিকেশন আপ টু ফাইলাম, অর্থাৎ 5 রাজ্য শ্রেণীবিন্যাস 5 রাজ্য শ্রেণীবিন্যাসে প্রবর্তক হলে বিজ্ঞানী হুইটেকার, যেটা ইন্টারমিডিয়েট বইতে আছে, ভুটানি বইতে মূলত এটা পড়া হয়। যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, 5টি রাজ্য কী কী আছে? মনারা, প্রোটিস্টা, পাঞ্জাই, তারপরে প্লান্টি, অ্যানিমেলিয়া। দেখো এই নামগুলো ইন্টারমিডিয়েটে পড়া, অথচ এই বিষয়গুলো অনার্সে থাকবে। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিলেবাসের সর্বশেষ অংশটিকে আলোচনা করে এখন হয়তো বা ফিনিশিং দেবো আজকের জন্যে। যেমন ধরো তোমাদের কিছু 1 নম্বরের কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন, যেটা একেবারে 1 নম্বরের জন্য পড়তে হবে। বই কেনার পরে দেখবা যে প্রতিটা চ্যাপ্টারেই কিছু শর্ট প্রশ্ন আছে ওই চ্যাপ্টারের, সেই শর্ট প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। তারপর আসে সেমিবট। সেই সেমিবট একটা পার্থক্য হতে পারে, কিছু বৈশিষ্ট্য হতে পারে। এইগুলো হচ্ছে এই লেভেলের যে প্রশ্ন। যদি আমরা বলি যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের পার্থক্য, এটা হলো সেমিবট। যেমন ধরো ইকোলজির উপাদানগুলো অনেক সময় এগুলো 4 নম্বরের জন্য আসতে পারে। বৈশিষ্ট্য আসতে পারে, সমুদ্রের বৈশিষ্ট্য, এই জিনিসগুলো হয়তো 4 নম্বরে, কোনো বৈশিষ্ট্য আসলে 4 নম্বর। আর 10 নম্বরের কিছু প্রশ্ন হয় আগের সিলেবাস অনুসারে। যদি সিলেবাসের ধারা চেঞ্জ না হয় তাহলে যেটা বলছি এটাই হয়তো থাকবে। 10 নম্বরের প্রশ্ন হতে পারে যে কালেকশন, অর্থাৎ প্রাণী কীভাবে কালেকশন করা হয়, সংগ্রহ করা হয়, যে বিভিন্ন পদ্ধতি আছে, 10-12টি পদ্ধতি উল্লেখ করে এই বিষয়গুলো পড়তে হবে। তারপরে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের বিবরণ দাও, এটা 10 নম্বরের উপর প্রশ্নটি হয়। 10 নম্বরের প্রশ্নগুলি একটু ডিটেল করতে হয়। যেমন ধরো যে বাস্তুতন্ত্রের উপাদানগুলির বিবরণ দাও, সেই উপাদানগুলি বিস্তারিত আলোচনা 10 নম্বরে
তার মানে এক কথাই হলো কিছু শর্ট, কিছু সেমি বড এবং কিছু বড কোর্সের আমাদেরকে চর্চা করতে হবে এবং ইন্ট্রোডাকশন টু জুলজির উপর 100 নম্বরের প্রস্তুতি নিতে হবে। যে পড়াটি অনেকটা ইন্টারমিডিয়েট পড়ে আসছো, অনার্স লেভেলে হয়তো বা সামান্য কিছু নতুন, এটা পড়তে পারলে একটা কোর্স মূলত কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফিজ।